রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যটি ১৩০০ বঙ্গাব্দে শ্রাবণ মাসে প্রকাশিত হয়। আমরা এই কাব্যে ভাবের ক্ষেত্রে খানিকটা বাঁক পরিবর্তন প্রত্যক্ষ করি। চৈতালি কাব্যের সময় থেকে দীর্ঘদিন রবীন্দ্রনাথের অনেকটা ঘোরের জগতে যেন কেটেছে। খনিকায় এসে সেই গাম্ভীর্যমুক্ত হয়ে কবি অনেকটা সহজ এবং চটুল হয়ে উঠেছেন। এই নতুন রূপে কবিকে আমরা প্রত্যক্ষ করি এই খনিকা কাব্যের প্রথম কবিতায়। এখানে তিনি বলেছেন দুশ্চিন্তা, দুর্ভাবনা, সমস্যা এসব জীবনেরই অংশ, এগুলো থাকবেই। তবু তিনি জীবনের আনন্দকে প্রাণ ভরে উপভোগ করতে চান। এখানে তিনি বলেছেন, শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। এই কাব্যের যথাসময় নামক কবিতায় কবি নিজেকে বোঝাচ্ছেন তার কখন কি করা উচিত। যখন ভাগ্য কৃপণ হয়ে আসে, বন্ধুরা দূরে সরে যায়, সঙ্গীহীন সময় কাটে, তখন তিনি ভেবেছেন তিনি কাব্যে ডুব দিবেন। এই কাব্যের শাস্ত্র নামক কবিতায় প্রচলিত একটি ধারণা থেকে তিনি বিপরীত অবস্থান গ্রহণ করেছেন। শাস্ত্রে বলা হয় যে ৫০ বছর বয়সের পরে সাধনার জন্যে অরণ্যে যেতে হবে, কিন্তু এখানে কবি ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি মনে করেন অরণ্যে অনেকটা নিরিবিলি পরিবেশ এবং অনেক প্রতিকূল, তাই সেখানে বৃদ্ধদের নয়, যুবক যুবতীদের যাওয়া উচিত। তাছাড়া অনেকে মনে করেন যে বয়স বাড়লে বিষয় সম্পত্তির প্রতি, সংসারের প্রতি মানুষের আসক্তি আরে বাড়ে, তাই অরণ্যে যেতে গেলে ৫০ ঊর্ধ্বে নয়, যেতে হবে তরুণ বয়সেই। এখানে তিনি বলছেন, ৫০ ঊর্ধ্বে বনে যাব এমন কথা শাস্ত্রে বলে, আমি বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। অর্থাৎ বানপ্রস্থ হচ্ছে জঙ্গলে অরণ্যে গিয়ে সাধনা, সেই সাধনার কথা শাস্ত্রে বলা হচ্ছে যে ৫০ বছরের পরে যেতে হবে, কিন্তু কবি এখানে তা থেকে বিপরীত অবস্থান গ্রহণ করেছেন। আবার বোঝাপড়া নামক কবিতায় কবি বলছেন, কেউ কেউ আমাদের ভালোবাসে, আবার কেউ বাসে না। ছোটোখাটো আঘাত জীবনে অনেক আসে, আবার বড় আঘাতও আসে, কিন্তু ভালো মন্দ যাই আসুক তাকে সহজ এবং স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। কবির বয়স কবিতায় কবি বলছেন তার চুলে পাক ধরেছে, তাই তাকে অনেকে মনে করছেন যে এখন বোধহয় তার পরকালের ডাক শুনবার সময়। তবু তিনি মনে করেন যে আসলে তিনি এখনও ছেলে বুড়ো সবার সমান বয়সী রয়ে গিয়েছেন। তিনি যদি বয়স্কদের সঙ্গে মেশেন তখন তিনি বয়স্ক, আবার তরুণ শিশুদের সঙ্গে যদি তিনি মেশেন তাহলে তিনি শিশুদের মতো করেই চলতে পারেন। কারণ কবিকে সকলের ভাষা বুঝতে হয় এবং সকলের মতো করেই নিজের যেই ভঙ্গিমাটা সেটি তিনি কবিতার মধ্যে তুলে ধরতে হয়। ভীরুতা নামক কবিতায় কবিপ্রিয়ার আকর্ষণে নিবিড়ভাবে বাধা পড়েছেন। তাকে ছেড়ে তার চলে না, কিন্তু সে কথা তিনি প্রকাশ করতে চান না। টেনিসন যেমন হারুন আর রশিদের কালে বাগদাদের লোকেদের জীবনযাপনের চিত্র এঁকেছেন, রবীন্দ্রনাথ তেমনি কালিদাসের কাব্যের জগতে উপনীত হয়েছিলেন। সেকাল নামক কবিতায় কালিদাসের মেঘদূত, কুমার সম্ভব প্রভৃতি কাব্যের ছায়াপাত ঘটেছে। এখানে কবি বলেছেন, এখন যারা বর্তমানে আছেন মর্তলোকে, মন্দ তারা লাগতো না কেউ কালিদাসের চোখে। খনিকা কাব্যের বিদায় রীতি কবিতাটি খুব উপভোগ্য এবং করুণ। কবিতার কাব্যরানীর কাছ থেকে বহুবার বিদায় নিয়েছেন, আবার বহুবার ফিরেও এসেছেন। এবার আবারও বিদায়ের প্রসঙ্গ এসেছে, কিন্তু কবি বুঝতে পারছেন কবিতা রানী তার কথা শুনে লুকিয়ে হাসবেন, তার পক্ষে কবির বেদনা বুঝে ওঠা সম্ভব হবে না। তবু কবির প্রত্যাশা কবিতা রানী তার বিদায় নেওয়ার প্রসঙ্গটা যেন খানিকটা করুণার চোখে দেখেন। এই কাব্যে সোজাসুজি, অসাবধান, গল্প শেষ এই তিনটি কবিতায় প্রেমের বিদ্রোহী লীলা ব্যক্ত হয়েছে। প্রেমকে সাধারণত জটিল এবং বেদনাদায়ক বলা হয়। কবি এখানে বলেছেন, প্রেমিক প্রেমিকা পরস্পরের প্রতি খানিকটা আনুকূল্য দেখায়, কিন্তু তারা পরস্পরকে চিরকাল মনে রাখবে এমন নাও হতে পারে। আবার
যাত্রী নামক কবিতায় কবি বলেন, জীবন তরিতে বহু লোক তাদের ফসল নিয়ে পার হয়েছে। সেই ধান বা জীবনের সম্পদ নিয়ে তারা কে কোথায় যাবে সে সম্পর্কে কবির কৌতূহল সৃষ্টি হচ্ছে। কিন্তু তার উত্তর কবি সবসময় পাননি, কেননা জীবনের সম্পদ নিয়ে কে কোথায় যাচ্ছে তারা নিজেরাও জানে না। তবু তিনি জীবন পথের প্রতিটি পথিককে আপন করে নিতে চেয়েছেন। যৌবন বিদায় কবিতায় দেখা যায় 40-এর ঘাট থেকে কবি যৌবন তরীকে বিদায় দিয়েছেন। বিদায় দেওয়ার কালে মনে পড়েছে এই তরীকে তিনি কত ঢেউয়ের উন্মাদনা সহ্য করেছেন। শেষ হিসাব কবিতায় কবি বলেছেন, জীবন শেষ হয়ে এলো, এই জীবনের হিসাব মিলাবার সাধ্য কবির নেই। শেষ নামক কবিতায় কবির বক্তব্য, একদিন কিছুই থাকবে না, আমরাও কেউ থাকব না, তবে এই না থাকাটা কষ্টের বা বেদনার নয়, বরং আনন্দের। তিনি মনে করেন এই যে পৃথিবীতে মানুষের প্রকৃতির প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এটি আসলে কল্যাণকর। কারণ একই মানুষ, একই কবিতা, একই প্রকৃতি, এগুলো থেকে একটা বৈচিত্র্য আসছে, যেটি কল্যাণকর। তার ভাষায়, অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান। অর্থাৎ একই গান যদি একই কবি গেয়ে যেত তাহলে সেটা বিরক্তিকর হতো। এই কারণেই মানুষের মৃত্যু হয়, নতুন জীবন এসে পৃথিবীতে স্থান দখল করে। কণিকা কাব্যের ভাষা ছন্দে আধুনিকতার প্রভাব বিদ্যমান। স্বরবৃত্ত ছন্দকে এখানে তিনি নতুনভাবে প্রয়োগ করেছেন। ছন্দের এই যে দুলকি চাল তা কবিতাকে শ্রুতিমধুর করেছে। এই কাব্যেই কবি প্রথম কথ্য বাংলার ব্যবহার করেছেন। এর সহজ সরল ভাষা আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়। তাই সমালোচকরা বলেছেন, খনিকা হল রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ গীতিকবিতা, গীতিকবিতার গ্রন্থ। সব মিলিয়ে খনিকা একটি সার্থক এবং শিল্পসুন্দর কাব্য। ধন্যবাদ।